ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। সর্বশেষ 2011 সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল, যেখানে বাংলাদেশ হয়েছিল হোয়াইট ওয়াশ। তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে রাঙাতে চান। ক্যাপ্টেন মেহেদী মিরাজ এমনটাই বলেছেন। তবে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন এই কন্ডিশনের চ্যালেঞ্জটা নিতে চান। আগামীকাল বেলা 11টায় ম্যাচটা শুরু হবে। জস ইংলিশকে কি বলছেন মেহেদী হাসান মিরাজ? আজ হেসে নাও, সিরিজ শেষে ট্রফি হাতে আমি হাসব। অধিনায়ক হিসেবে টানা 3 সিরিজ জিতে মিরাজ যে ফর্মে আছেন, এই আত্মবিশ্বাস তো তার থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। 5 বছর পর বাংলাদেশে কোনো সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ 1.5 দশক পর। যে কোনো দিনে যে কোনো বিবেচনায় এই সিরিজ ঐতিহাসিক। জয় দিয়েইটাই সিরিজটা রাঙাতে চান টাইগার ক্যাপ্টেন। অজি ক্যাপ্টেনও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। I think it's always challenging when we play Bangladesh. I think they're a very well-rounded side. বাংলাদেশে খেলা সবসময় চ্যালেঞ্জিং। তারা দারুণ অলরাউন্ডিং সাইড। তারা ভালোভাবে হোম কন্ডিশন ব্যবহার করে। I think what we do have is an immense belief. So এক সময় বাংলাদেশ মানেই ছিল স্পিন বোলিং উইকেট। সময়ের বদলে পেস দিয়েই শিকার ধরে টাইগাররা। তাই প্রথম ওয়ানডের একাদশে 3 জন পেসার থাকার সম্ভাবনাই বেশি। তানজিদ তামিমের সাথে ওপেন করতে পারেন সাইফ হাসান। সৌম্যের বদলে খেলবেন মোসাদ্দেক। 3-এ শান্ত, 4-এ লিটন, 5-এ হৃদয়, 6-7-এ মিরাজ মোসাদ্দেক। অধিনায়কের কথায় আভাস মিলল একাদশে সুযোগ নাও মিলতে পারে রিশাদ হোসেইনের। যদিও বিগ ব্যাশ খেলায় লেগির বন্দনায় অজি অধিনায়ক। হ্যাঁ, রিশাদ আমাদের অবশ্যই আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা বলার, এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, টি-20 ওডিআই কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে, এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। yeah, I think so. As you said, he's a very good bowler. সে ভালো বোলার, বিগ ব্যাশে খেলেছে। তাকে নজরে রাখার জন্য আমাদের হাতে কয়েকজন আছে। ম্যাথিউ ওয়েড আছে, নাথান এলিসও একসাথে হোবার্টে খেলেছে। অবশ্যই ওকে নিয়ে আমাদের আলোচনা হবে। Yeah, we'll be having some conversations about him definitely. 2 অধিনায়কই স্পোর্টিং উইকেটে খেলার প্রত্যাশা করছেন। সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি এই ধরনের সিরিজ থেকেই নিতে চান মেহেদী হাসান মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা যদি 3 মাস আগের প্রেক্ষাপটটা বিবেচনা করি, নাহিদ রানা কিন্তু বাংলাদেশের ওডিআই স্কোয়াডে ছিলেন না। তিনি নিয়মিতভাবে টেস্ট ক্রিকেটটা খেলছিলেন। তবে সর্বশেষ 2টা ওয়ানডে সিরিজে নাহিদ রানার ম্যাজিকেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে। আমার একদম মনে আছে, পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে নাহিদ রানা এসে 5 উইকেট পেলেন। নিউজিল্যান্ড সিরিজটাও চমৎকারভাবে রাঙিয়েছেন। নাহিদ রানা 2027 বিশ্বকাপে বাংলাদেশ টিমের অন্যতম বড় অস্ত্র হতে পারেন। সেই ব্যাপারটা বিবেচনা করেই মেহেদী হাসান মিরাজ কিন্তু তাকে কামব্যাক করিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন নাহিদ রানাকে ফেস করার জন্য মুখিয়ে আছেন। বছর 3.5 আগে এভাবেই নাহিদ রানার কাঁধে হাত রেখেছিলেন তালহা জুবায়ের। যে বিপিএল দিয়ে রানা নজর কেড়েছিলেন, সেই 2023 বিপিএলে খুলনা টাইগার্সের পেস বোলিং কোচ ছিলেন তালহা। পরের বিপিএল দিয়ে জাতীয় দলে এলেন রানা। সেবার খুলনা টাইগার্সের হেড কোচ ছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ। পরের গল্প সবার জানা। বাংলাদেশ এক্সপ্রেসের সুখ্যাতি পৌঁছে গেছে দুনিয়ার এ প্রান্ত থেকে সে প্রান্তে। মাঝে বাজে সময়ও গিয়েছিল। ওয়ানডে টি-20 স্কোয়াড থেকে বাদ পড়া, টেস্ট একাদশ থেকেও ছিটকে পড়া। পরে বিপিএল বিসিএল এর পারফরমেন্সে সুযোগ মেলে ওয়ানডে স্কোয়াডে। পরের 2টা সিরিজেই ফাইফার, 2টাতেই সিরিজ সেরা। ঠিক কোন পরিকল্পনায় আবারও রানাকে দলে ফিরিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক?
প্রথম দিকে যখন আমি ক্যাপ্টেন্সি পাই তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা, আপনারা সবাই জানেন, এবং আমাদের টিমের অবস্থাটাও এরকম ছিল না, এবং আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা টিম কম্বিনেশন করার জন্য। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবেই ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। দারুণ দারুণ পেস বোলার প্রডিউস করার জন্য সমৃদ্ধ অস্ট্রেলিয়া। ক্রিকেটের শুরু থেকেই যারা গতির সাথে ডিল করেন সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে রানা ঠিক কেমন? অবিশ্বাস্য নাকি নিতান্তই সাধারণ? I haven't seen a hell of a lot of him, but what I have seen, he looks a really good bowler, really exciting prospect. He's tall and he bowls fast, so it's a pretty nice combination to have. So yeah, he's going to be really tough work this series. গতি সবসময়ই এক্স ফ্যাক্টর। দুনিয়ায় খুব কম পেসারই আছেন যারা ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারেন। রানা আছেন সেই এক্সক্লুসিভ লিস্টে। আগের 2 সিরিজের মতো এখানেও পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ এক্সপ্রেস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আফনান পেলার রিপোর্টটা আমরা দেখছিলাম, তবে এরই মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে গতকাল, অর্থাৎ 7ই জুন। এরই মধ্যে ঠিক তার পরদিন বিসিবি নির্বাচনের ঠিক একদিন পরে পরিচালক থেকে পদত্যাগ করেছেন রাজশাহী থেকে আসা মীর শাকরুল আলম সীমান্ত। যেখানে পরিচালক পদে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত, সোমবার বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত বলে পদত্যাগপত্র লিখেছেন শাকরুল। রাজশাহী থেকে একক প্রার্থী হয় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন এই পদে আবারও নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ইন দ্য মিন টাইম কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলছে। আজকে খেলা হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ঠিক এই মুহূর্তে জানাতে চাই আপডেটের জায়গাটা। 10ম রাউন্ডে 18 রানে প্রাইম ব্যাংক হারিয়েছে স্ট্রাইকার্সকে। মোহামেডান 5 উইকেটে হারিয়েছে মমিনুলদের ঢাকা লিওপার্ডসের কাছে। অন্যদিকে 12 রানে আবাহনী জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, তাহলে পয়েন্ট টেবিলটায় খুব টুইস্ট আছে, খুব চমক আছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই ঠিক এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চলছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব টেবিল টপার, তারা নেট রান রেটে সর্বোচ্চ সংখ্যক রান পয়েন্ট থাকার জন্য তাদের পয়েন্টটা 10 ম্যাচে 8 জয় নিয়ে 16 পয়েন্ট। আবাহনী লিমিটেড 10 ম্যাচে 8 জয় নিয়ে 16 পয়েন্ট। অন্যদিকে প্রাইম ব্যাংকও 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 16 পয়েন্ট, মানে 8 জয় নিয়ে 16 পয়েন্ট। দ্যাট মিনস এই পাশে যে বিষয়টা দেখতে পাচ্ছি, মোহামেডান, আবাহনী এবং প্রাইম ব্যাংক তিনটা দলে কিন্তু 16 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। রান রেটের তারতম্যের জায়গাটাতে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মোহামেডান, 2 নম্বরে আবাহনী এবং 3 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর একটা মাত্র রাউন্ড বাকি আছে এবং সেই একটা রাউন্ডের মাধ্যমে ফয়সালা হবে আসলে কে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বিজয়ী হতে যাচ্ছে। আমরা এখানে একটা টুইস্টের জায়গা আছে। অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে মোহামেডান হয়তো বা খুব ইজিলি পরের ম্যাচ জয়লাভ করলে তারা টেবিল টপার হয়ে শীর্ষস্থানে যেতে পারে, কিন্তু এই জায়গাটা একটা চমক আছে। আমরা একটু চমকের জায়গাটা যদি দেখতে চাই, প্রথমত আপনারা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন যে 3টা টিমেরই 16 করে পয়েন্ট। এই জায়গাটায় একটা চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই বিরাজ করছে। এইবার আমরা একটু জানাতে চাই শেষ রাউন্ডে কি হলে কে চ্যাম্পিয়ন হতে পারে, কি হতে পারে। আবাহনী এবং মোহামেডানের মধ্যে ম্যাচ বাকি আছে। যদি আবাহনী এবং মোহামেডানের মধ্যকার যে ম্যাচটা আছে সেই ম্যাচটায় যদি আবাহনী লিমিটেড জয় পায়, তাহলে পরপর 4র্থবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনী লিমিটেড। তার মানে আবাহনীর জন্য রাস্তাটা একেবারে সহজ, সেটা হচ্ছে আবাহনীকে জয় পেলে আবাহনী চলে যাবে। মোহামেডান যদি জয় হয়, তাহলে শেষ ম্যাচে প্রাইম ব্যাংক যদি হেরে যায়, তাহলে মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারে। অর্থাৎ আবাহনী মোহামেডান ম্যাচে যদি মোহামেডান জয়লাভ করে এবং শেষ ম্যাচে প্রাইম ব্যাংক যদি হেরে যায়, দেন মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারে। আর মোহামেডান এবং প্রাইম ব্যাংক দুজনেই যদি জয় পায়, সেক্ষেত্রে 2 দলের পয়েন্ট সমান হবে। তখন হেড টু হেডে চ্যাম্পিয়ন হবে প্রাইম ব্যাংক। অর্থাৎ এর আগে যখন লিগ পর্যায়ে খেলা হয়েছিল মোহামেডান এবং প্রাইম ব্যাংকের মধ্যে, তখন প্রাইম ব্যাংক জয়লাভ করেছিল। সো হেড টু হেডের জায়গাটাতে প্রাইম ব্যাংক পরবর্তী সময় চ্যাম্পিয়ন হয়ে যাবে। সহজ করে দিলাম, আবাহনী জিতলেই আবাহনী চ্যাম্পিয়ন, মোহামেডান জিতলে তাদের অপেক্ষা করতে হবে প্রাইম ব্যাংকের হারের জন্য। কিন্তু অন্যদিকে যদি প্রাইম ব্যাংক জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় প্রাইম ব্যাংক তারা শিরোপা জয়লাভ করবে। তবে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লাস্ট রাউন্ডের খেলা কিন্তু আগামী 11 তারিখ, তার মাঝেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে কে জয়লাভ করছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আজকের দিনে কিন্তু বাংলাদেশের লিস্টে ক্রিকেট একটা রেকর্ড হয়েছে এবং সে রেকর্ডটা করেছেন হাবিবুর রহমান সোহান। সবে মাত্র 3 বছর হয় হাবিবুর রহমান সোহান কিন্তু টপ সার্কিটের ক্রিকেটে এসেছেন, তবে এই টপ সার্কিটের ক্রিকেটে এই হাবিবুর রহমান সোহান এখন পর্যন্ত অনেকগুলো রেকর্ড করেছেন। লিস্টে ক্রিকেটে সবচাইতে কম বলে সেঞ্চুরির রেকর্ডটা হাবিবুর রহমান সোহানের এবং সেটা আজকে তিনি করেছেন 45 বলে। আপনি জিজ্ঞেস করতে পারেন কার রেকর্ড সোহান ভেঙেছেন? সোহান ভেঙেছেন নিজেরই করা বিসিএলে 49 বলে সেঞ্চুরি রেকর্ড, যেখানে যৌথভাবে মোসাদ্দেক এবং হাবিবুর রহমান সোহান তারা দুজন কিন্তু সেই জায়গাটায় ছিলেন। আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে হাবিবুর রহমান সোহান কিন্তু লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সবচাইতে কম বলে হাফ সেঞ্চুরির মালিক। এর আগের ম্যাচটাতেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন মাত্র 15 বলে। আরও একটি ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিকটাও কিন্তু হাবিবুর রহমান সোহান এবং সেটা তিনি করেছিলেন 35 বলে এমার্জিং এশিয়া কাপে। অর্থাৎ এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দুটা ফরম্যাটেই কিন্তু হাবিবুর রহমান সোহানের এবং দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড একটা ফরম্যাটে হাবিবুর রহমান সোহানের। হয়তোবা এই হাবিবুর রহমান সোহান সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন বা করতে যাচ্ছেন। এনিওয়েজ, আমরা ঠিক এই মুহূর্তে একটু ক্রিকেটের খবর থেকে ফুটবলের খবরে আসতে চাই। অন্য দলগুলো যখন আছে 5 স্টার হোটেলে, তখন ব্রাজিল আছে নিউ ইয়র্কের রেড বুলের পারফরমেন্স সেন্টারে, কারণ এইখানকার অত্যাধুনিক সুযোগ সুবিধা 80 একরের এই সেন্টারে রয়েছে 8টি ফুটবল মাঠ, নিজস্ব ডাইনিং এবং ডায়েটিশিয়ান, সেই সঙ্গে আছে ইনোভেশন ল্যাব, হাইড্রোথেরাপি এবং অ্যাকোয়াটিক থেরাপি সেন্টার। বিশ্বকাপে অংশ নিতে প্রায় সব দেশে পৌঁছে গেছে 3 হোস্ট, যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায়। এই যেমন জার্মানির ডেরা নর্থ ক্যারোলাইনে, স্পেনের বেস ক্যাম্প বসেছে টেনিস অঙ্গরাজ্যের চ্যাটানুকা শহরে। তবে ব্রাজিলের বেস ক্যাম্পটা অন্যদের চেয়ে বেশ কিছুটা আলাদা। ব্রাজিল ডেরা গেড়েছে নিউ জার্সিতে, স্থানীয় ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসের পারফরমেন্স সেন্টারে, যা কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি নামেও পরিচিত। অন্য দলগুলো যখন 5 থেকে 7 তারকা মানের হোটেলে থাকছে, তখন ব্রাজিল থাকছে একটা একাডেমিতে, কারণ এখানকার সুযোগ সুবিধা। বিখ্যাত জার্মান কোচ ইয়র্গেন ক্লপ এখন রেড বুলস ফুটবল প্রোগ্রামের প্রধান। ক্লপের তত্ত্বাবধানেই এবছরে এখানে নতুন করে তৈরি হয়েছে এই ট্রেনিং ফ্যাসিলিটি। মূলত ক্লপের সাথে আলোচনা করে ব্রাজিল কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি এই ফ্যাসিলিটিস দলের জন্য চূড়ান্ত করেছে বলছেন ব্রাজিলের গণমাধ্যম। চলুন জানা যাক কি আছে ব্রাজিলের বেস ক্যাম্পে। 80 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই অত্যাধুনিক ও বিশ্বমানের ট্রেনিং সেন্টারে আছে 5 স্টার মানের আবাসন সুযোগ সুবিধা, আছে নিজস্ব ডাইনিং, স্পেশাল কুক আর ডায়েটিশিয়ান, যা ব্রাজিলিয়ান ফুটবলারদের সুষম খাবার সরবরাহ করবে। এছাড়াও আছে 8টি ফুটবল মাঠ, যার মধ্যে 2টি সার্বক্ষণিক ব্যবহার করার সুযোগ পাচ্ছে সেলেসাওরা। বিশ্বকাপের ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের টার্ফের সাথে মিল রেখে এখানকার মাঠের টার্ফ তৈরি করা হয়েছে, যাতে খেলোয়াড়রা মূল মাঠের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে। এই কমপ্লেক্সে আছে অত্যাধুনিক জিমনেশিয়াম ও স্ট্রেংথ ট্রেনিং সেন্টার, আছে ইনোভেশন ল্যাব ও ফিজিওথেরাপি স্পেস, যা খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ, পুনর্বাসন ও দ্রুত সুস্থতার জন্য খুবই কার্যকারী। এখানে আছে হাইড্রোথেরাপি ও অ্যাকোয়াটিক থেরাপি সেন্টার, যা ম্যাচ ও অনুশীলনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়াও এখানে আছে মাল্টি অ্যাঙ্গেল ক্যামেরা ট্র্যাকিং সিস্টেম, যা অনুশীলনের ডেটা অ্যানালাইসিস করার পাশাপাশি মাঠ ও ইনডোরের একাধিক কোণ থেকে ভিডিও ধারণ করে ফুটবলারদের পারফরমেন্স বিশ্লেষণে বিশেষ সুবিধা দেয়। আর এইসব সুযোগ সুবিধার কারণেই ব্রাজিলের বেস ক্যাম্পটি অন্যদের চেয়ে আলাদা, বিশেষ, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ভাঙা আঙুলেও মন জয় করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। গোলকিপার থেকে বনে গেছেন ফটোগ্রাফার। ইনজুরির কারণে হন্ডুরাসের বিপক্ষে খেলতে না পারলেও পুরো আলো নিজের কাছে কেড়ে নিয়েছিলেন তিনি। প্রীতি ম্যাচে গ্যালারিতে বসে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন আর্জেন্টিনার এই গোলকিপার। ইনজুরি কাটিয়ে টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই আর্জেন্টিনা একাদশে থাকার কথাই তারকার। টেক্সাসের কাইল ফিল্ডে তখন টান টান উত্তেজনা। হন্ডুরাসের বিপক্ষে মাঠে লড়ছে আলবিসেলেস্তারা, কিন্তু সবার নজর হুট করে চলে গেল মাঠের সীমানার ঠিক বাইরে সাংবাদিকদের সারিতে। সেখানে 8-10 জন পেশাদার ফটোগ্রাফারের মতোই বসে আছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলের জয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছে আলবিসেলেস্তারা। ঠিক তখনই ভক্তদের নজর কাড়া এক দৃশ্য ভাইরাল সামাজিক মাধ্যমে। ম্যাচ চলাকালীন সাইডলাইনে দিবুকে দেখা যায় ফটোগ্রাফারের ভূমিকায়।
আঙ্গুলের ইনজুরির কারণে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে ছিলেন না ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ইউরোপা লিগের ফাইনালের আগে প্রস্তুতিতে অনামিকা আঙ্গুলে চোট পান এই আর্জেন্টাইন। দল শিরোপা জিতলেও খেলতে পারেননি মার্টিনেজ। সেই ইনজুরি এখনও বয়ে বেড়াচ্ছেন এই তারকা ফুটবলার, যার কারণে বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও বেঞ্চে কাটিয়েছেন দিবু। আর সেই সুযোগেই হাতে তুলে নেন ক্যামেরা। সাইডলাইনে অবস্থান করে তিনি সতীর্থ খেলোয়াড়দের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ও ছবিতে দেখা যায় মনোযোগের সঙ্গেই দিবুকে বিভিন্ন মুহূর্ত ধারণ করতে। কখনো তিনি ক্যামেরার লেন্স পরিবর্তন করছেন, কখনো আবার খেলোয়াড়দের বিশেষ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করছেন। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে 10 জুন আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দিবু মার্টিনেজ অনিশ্চিত থাকলেও টুর্নামেন্টের শুরু থেকেই ফেরার কথা এই বিশ্বকাপ জয়ী তারকার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। 4 বছর পর বাংলাদেশ ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাঝখানে একটা কথা উঠেছিল, দলে মেহেদী হাসান মিরাজ থাকলে মোসাদ্দেক সৈকতের জায়গা হবে না। তবে সেই তত্ত্বকে একেবারে ভেঙে চুরে দিয়ে বর্তমানের সিলেকশন প্যানেল কিন্তু সৈকতকে ডেকে পাঠিয়েছেন এবং এবারের প্রিমিয়ার লিগে 7 নম্বর পজিশনে ব্যাটিং করে প্রায় 77 গড়ে 120-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন মোসাদ্দেক সৈকত। এখন প্রশ্নটা হচ্ছে, বেস্ট 11-এ কি মোসাদ্দেক সৈকত সুযোগ পাবেন? মিরাজ কিন্তু একটা কথা বলেছেন, মোসাদ্দেক সৈকত ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু মেহেদী মিরাজ বোলিং অলরাউন্ডার, সুতরাং কম্বিনেশন ওয়াইজ কোনো সমস্যা হওয়ার কথা না। এখন প্রশ্নটা রয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচে কি মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ থাকছে? বাকিটা দেখে নেব রিপোর্টে। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। প্রায় 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলে ফেরায় সাবেক নির্বাচকের এই কথাই ঘুরে ফিরে বারবার আসছে। মোসাদ্দেক আবারও জাতীয় দলে ফিরলেন, সেই মেহেদী হাসান মিরাজের অধীনেই ফিরলেন। সব ঠিক থাকলে মিরাজের নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতেও খেলবেন। অন্য অনেকের মতো এই যুক্তির যৌক্তিকতা মিরাজের কাছেও নাই। এর আগে একসঙ্গে 27টা ওয়ানডে খেলেছেন মিরাজ সৈকত, এমনকি 21টা ওয়ানডে ম্যাচে সাকিব, রিয়াদ, মিরাজ, মোসাদ্দেক এই 4 জন অলরাউন্ডার একসাথে খেলেছেন। যেহেতু দুজনের রোলও ভিন্ন, একাদশে দুজনের থাকায় কোনো সমস্যা দেখেন না টাইগার অধিনায়ক। আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি এবং আপনারা যদি দেখেন 19 সালের ওয়ার্ল্ড কাপে আমরা খেলেছি একসাথে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। সাকিব, মুশফিক, রিয়াদ যাওয়ার পর মিডল অর্ডার নিয়ে চিন্তা শুরু হয়েছে। সম্প্রতি লিটন হৃদয়ের ব্যাটে সেই চিন্তাও দূর হওয়ার পথে। ইনফর্ম 2 মিডল অর্ডারের সঙ্গে সৈকত সোহানের ডিপিএল পারফরমেন্স মিরাজকে আরও আত্মবিশ্বাসী করছে। বিগত দিনে মিডল অর্ডারে কারা খেলেছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি এবং যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। সবশেষ সিরিজে 6 ব্যাট করেছেন তাওহিদ হৃদয়, অধিনায়কের সাফ জবাব, এই সিরিজে নিজের পজিশন 5 নম্বরেই খেলবেন টাইগার স্টার বয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউরো 2020-এর সেই ভয়ঙ্কর স্মৃতির পুনরাবৃত্তি। ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে হঠাৎ করে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের 34 বছর বয়সী তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। ম্যাচের 65 মিনিটে এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়েছিল। তবে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সশরীরে থাকা পেসমেকারের কারণে দ্রুতই জ্ঞান ফিরে পান তিনি এবং নিজেই হেঁটে মাঠ ছাড়েন। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সাবেক এই ম্যানইউ মিডফিল্ডার এখন আশঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ বেস ক্যাম্প সোয়েপ সকার ভিলেজ থেকে প্রায় 4 মাইল দূরে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন 9 জন। যেখানে এই ঘটনাটি ঘটে সেখান থেকে আর্জেন্টিনার বেস ক্যাম্প 20 মাইল দূরে। কানসাস সিটি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত 3 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তারা সবাই এখন আশঙ্কামুক্ত। এদিকে স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।